থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো এই ভিডিওটা কিন্তু অত্যন্ত স্পেশাল হতে চলেছে। আজকের ভিডিওটা আমার সাথে যিনি আছেন, বা ওকে আমি আপনি বলবো না, ওকে আমি তুই করেই কথা বলবো, কারণ ও আমার একদম নিজের ছাত্র। কিন্তু ওর কিন্তু এখন বর্তমান দিনে ও কিন্তু একজন ডাক্তার বলা চলে, বা ডাক্তারবাবু হতে চলেছে। তো আমাদের ওর পরিচয়টা আগে তোমাদের সাথে করিয়ে দিই। ওর নাম অরিন্দম। তো অরিন্দম মানে যেমন এমবিবিএস এ চান্স পেয়ে এখন ডাক্তারি পড়ছে, তেমনি ও ছোট থেকেই একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মাধ্যমিকেও পেয়েছিল 666, উচ্চ মাধ্যমিকে পেয়েছিল 484 এবং রাজ্যের মধ্যেও 12th র্যাঙ্ক করেছিল। তো এখন বর্তমানে অরিন্দম আরজি কর মেডিকেল কলেজে পড়ছে, ওর 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো অরিন্দমকে আজকে আমরা পেয়ে গেছি তোমাদের সকলের জন্য। ও কিছু টিপস শেয়ার করতে এসেছে, এবং থাম্বনেল থেকেও যেটা বুঝতে পেরেছো এই ভিডিওতে মেনলি আমরা আলোচনা করব ডাক্তারির যে এমবিবিএস পাওয়া পর্যন্ত তো সবাই জানি, তারপর কি ডাক্তারদের ইনকাম কত, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং ও নিট কিভাবে প্রিপারেশন নিয়েছিল এই বিষয়েও আমার চ্যানেলে একটা ভিডিও তোমরা আগে থেকেই আছে, সেটা তোমরা দেখতে পারো। প্রথমেই তোকে আমার এই বায়োভিজার দেবাংশু স্যার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো বহুজনের কৌতূহল, আমি এই ভিডিওটা শুধু যে আমার ছাত্রছাত্রীরা দেখবে তা নয়, আমার ধারণা অনেক জেনারেল অডিয়েন্সও দেখবেন, যাদের অনেক জানার একটা কৌতূহল থাকে যে এমবিবিএস পর্যন্ত অনেকেই তুলনামূলক জানে, বা নিট এক্সামটা যেহেতু এত পপুলার অনেকেই কম বেশি নাম শুনেছি, কিন্তু এরপর কি করতে হয়, বা এরপর কবে সে একজন ডাক্তার, সম্পূর্ণ ডাক্তার তাকে বলা চলে, বা তার কিরকম কি ইনকাম হয়, কারণ এটাও তো একটা প্রফেশন। তো সব কিছুরই অনেকেই কৌতূহল থাকে, কিন্তু সঠিক গাইডেন্স বা সঠিক এই বিষয়ে তথ্য কোথাও সেভাবে নেই। তো আমি তোকে ওই জন্য আজকে মানে তোকে বলতে বলবো যেটা, যে তোর টোটাল জার্নিটা তুই আমাকে একটু বল। ফার্স্টেই আমার যেটা কোশ্চেন থাকবে, যে মনে কর একটা স্টুডেন্ট এমবিবিএস এ চান্স পেল, তো এমবিবিএস এ চান্স পাওয়ার পর মানে সেই কোর্সটা সম্বন্ধে তুই বল, বা তারপর সে কি কি এক্সামে যেতে চায়, কোনটা কিরকম টাইম লাগে, এবং অবশ্যই মানে কিরকম কি ইনকাম সেই অনুযায়ী থাকে, এবার একটু বলতে বল। অ্যাকচুয়ালি এই যে এমবিবিএস কোর্সটা টোটাল 5.5 বছর। এটা আশা করছি অনেকেই জানে 5.5 বছরের কোর্স। আর একটা জেনারেল ইনফরমেশন দিয়ে রাখি যে এমবিবিএস টাতে আমাদের টোটাল 19 সাবজেক্ট পড়তে হয়, মানে মোটামুটি সব সাবজেক্টই কম বেশি পড়তে হয়। অনেকে পাড়াতে আমাকে জিজ্ঞাসা করে, বা অনেকেই হয়তো এমবিবিএস স্টুডেন্ট যারা এরা ফেস করেছো যে কি সাবজেক্ট এমবিবিএস করছো। তো ওরকম ভাবে হয় না, আমরা এমবিবিএস যেটা সেটা সবই কম বেশি পড়তে হয়, তারপরে কি স্পেশালাইজেশন। তো এটা ছোট্ট ইনফরমেশন। তো এই যে 5.5 বছরের কোর্স, তাতে আমাদের টোটাল 4.5 বছর পড়াশোনা করতে হয়। 4টে ইয়ার, 4.5 বছর টাইমটা থাকে, বাট 4টে ইয়ার। তো ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ, ফোর্থ প্রপ আমরা এটা করি। এই 4টে প্রপ 4.5 বছর পড়তে হয়, 1 বছর থেকে ইন্টার্নশিপ। তো এই টোটাল 5.5 বছরের হচ্ছে এমবিবিএস কোর্স, এবং এই 4.5 বছরের যে পড়াশোনা, সেখানে আমাদের 19টা সাবজেক্ট পড়াশোনা করতে হয়। সেখানে ফার্স্ট ইয়ারে থাকে 3টে সাবজেক্ট, জেনারেলি অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি। আর সেকেন্ড ইয়ারেও 3টে সাবজেক্ট থাকে, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এবং ফার্মাকোলজি। থার্ড ইয়ারে 4টে সাবজেক্ট থাকে, ইএনটি যেটা নাক কান গলা ডাক্তারগুলো সবাই জানে, আই চোখের। আর তার সাথে থাকে 2টো নন ক্লিনিক্যাল, সেগুলো হচ্ছে কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফরেনসিক মেডিসিন এন্ড টক্সিকোলজি। ফাইনাল ইয়ারে থাকে বাকি 9টা, যেগুলোর মধ্যে মেইনলি যে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো চলে আসে, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, পিডিয়াট্রিক্স, গাইনোকোলজি, এই ব্যাপারগুলো চলে আসে, স্পেসিওলজি, ডার্মাটোলজি, এরকম ভাবে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো মোটামুটি চলে আসে। মানে সে 4 বছর এগুলো পড়লো। হ্যাঁ, তো তারপর তো এই 4.5 বছর সে পুরোপুরি পড়াশোনা করবে, তাকে 4টে মেইন এক্সাম দিতে হয়। তো মেইনলি বলা হয় 9টা সেমিস্টার, 4.5 বছরে 6 মাস 9টা সেমিস্টার, বাট সেমিস্টার বেসিস পরীক্ষা হয় না, 4টে ফাইনাল এক্সাম হয়। ওটাই ইউনিভার্সিটি এক্সাম, ওটা মানে গোটা ইন্ডিভিজুয়ালি এটাই ব্যাপার, 4টে ইউনিভার্সিটি এক্সাম। তারপরে তাকে প্রত্যেকটা অবভিয়াসলি পাস করতে হবে, এবং পাসিং ক্রাইটেরিয়া হচ্ছে 50% মার্কস। 50% মার্কসটা মানে কিরকম করতে হয়, হ্যাঁ ওটাই আর কি। 50% মার্কসটা শুনতে খুব মনে হচ্ছে সোজা, বাট ব্যাপারটা ওই 50% পেতে গিয়ে মানে বহুত কাল এখন ছুটে যায় এরকম। 50%টা অনেকটাই বড় ব্যাপার, মানে পাস করাটা সেই জন্যই বলে এমবিবিএস পাস করাটা অনেক বড় ব্যাপার। তো মোটামুটি অ্যাভারেজ নাম্বার হয়তো 60%, 70, মানে এটা পাওয়া মানে অনেকে খুব খুশি হয়ে যায় একটা ব্যাপার। এখানে একটা বলে রাখি, অনেকে থাকে যে শুনেছ হয়তো অনার্স পাওয়ার ব্যাপার, তো ওটা অ্যাকচুয়ালি এক্সামে এমবিবিএস অনার্স বলে, এটা এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা সাবজেক্ট বেসিস। অনেকে যেটা ভাবে যে হয়তো ওই বিএসসি বা বিএ যেগুলো অনার্স পায় ওরকম টাইপের না, এটা তো একটা প্রত্যেকটা সাবজেক্টের বেসিসে তুমি যদি একটা সাবজেক্টে
ওই বছর 75% নাম্বার পেতে পারো, তাহলে তুমি সেটাতে অনার্স পেতে, আর নয়তো নর্মাল পাস যেটাকে বলা হয়। এবার এরকম অনেক ডক্টর লেখা থাকে দেবে এমবিবিএস ব্র্যাকেটে অনার্স, তার মানে হচ্ছে সে কোনো না কোনো সাবজেক্টে একের অধিকও হতে পারে, একটা হতে পারে, সে অনার্স পেয়েছে। এবং অনেকে যারা কিছু কিছু থাকে যারা খুব টপার, 3টাতেই অনার্স পেয়েছে, তখন আমরা বা 3 মানে সেই বছরে যতগুলো সাবজেক্টে সবকটাতে অনার্স পেয়ে আমরা তাকে বলি গ্র্যান্ড অনার্স বলি। তো এই হচ্ছে ব্যাপার। এক্সাম বলতে গেলে যেটা হয় 100 মার্কসের এক্সাম হয় অবভিয়াসলি, এবং সেটা খুব কঠিনই হয়, কারণ যেটা আমরা গিয়ে ফেস করেছি, বা বিশেষ করে যারা তোমরা নিটের প্রিপারেশন নিচ্ছ তারা তখন এমসিকিউ প্র্যাকটিস করছো, তোমাদেরকে হঠাৎ করে আবার ওখানে গিয়ে সেই 11-12 মতো আসতে হবে, পুরো ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে। মাত্র 10টা এমসিকিউ থাকে, বাকি 90 নাম্বার পুরোপুরি ডেসক্রিপটিভ অ্যান্সার, 10 নম্বর 12 নম্বর এরকম থাকে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি সবার জন্য, তোমাদের জন্য প্লাস জেনারেল অডিয়েন্সের জন্য, যে কিভাবে ও নিটের প্রিপারেশন নিয়েছিল সেটাও কিন্তু দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তারপর বল। তো এক্সাম এরকম হয়, তো সব কটায় ওরকম থাকে, কোনো অর থাকে না এরকম, তো সব অ্যাটেম্প্ট করতে হয়, সব লেন্দি কোশ্চেন, তো সেই জন্য পরীক্ষাটা একটু টাফ হয়, এবং ওই পাসিং ক্রাইটেরিয়াটা এই জন্যই বলছিলাম যে কঠিন। বাকি পড়াশোনা তো অবভিয়াসলি করতেই হবে, সারা বছর ধরে কনসিস্টেন্টলি একটু একটু করে পড়লেই হয়, এরকম না যে লাইক সারা বছরই প্রচুর পড়াশোনা করতে হয়, বাট কনসিস্টেন্সিটা ম্যাটার করে, সবকিছু কম্প্রোমাইজ করে ওটা ম্যাটার করে। এরপরে যেটা চলে আসে 4.5 বছর পড়াশোনা করার পরে 1 বছরের ইন্টার্নশিপ। 1 বছর ইন্টার্নশিপে পড়াশোনার কিছু নেই, এখানে পরীক্ষার কিছু ব্যাপার নেই, এখানে তোমাকে করতে হবে ডিউটি, হসপিটাল ডিউটি। হসপিটাল ডিউটি বলতে সবই, সেখানে তুমি শিখবে, তো সেখানে তুমি ওপিডিতেও বসবে, মানে যেটা আউটডোর, ইমার্জেন্সিতেও থাকবে, ট্রমা কেয়ার ইউনিটেও থাকবে, ওয়ার্ডেও থাকবে, এবং মানে বর্তমান যে সেট আপ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট হসপিটালে, সেখানে এই ইন্টার্নশিপ এবং যে জুনিয়র ডক্টর বলতে যে পিজি মানে পোস্ট গ্রাজুয়েট যারা ফার্স্ট ইয়ার আছে, এরা মেইনলি থাকে গোটা হসপিটাল জুড়ে, তার সঙ্গে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থাকে, আর মাঝে মধ্যে প্রফেসররা তো থাকে। মানে এই যে ধর জুনিয়র ডাক্তার টার্মটা আজকাল প্রায় সবার শোনা, তো এই জুনিয়র ডাক্তার কবে থেকে বলা হয়? জুনিয়র ডাক্তার মেইনলি বলা হওয়া উচিত যারা পিজি ফার্স্ট ইয়ার থেকে শুরু করছে, বাট অ্যাজ ইন্টার্ন যারা থাকে তারা বহুত কাজ করে, মানে অনেকটা সামলায়, অনেকটা সারাদিন ধরে এখানে ওখানে অনেক যে হেক্টিক ডিউটি, তো তারাও অবভিয়াসলি ডক্টরই মানা হয় তাদেরকে, তো তারা জুনিয়র ডক্টর হিসেবেও তারা গণ্য হয়, মানে তারা জুনিয়র ডাক্তারদের জুনিয়র মোস্ট বলা যায়, একদম জুনিয়র ডক্টরদের জুনিয়র মোস্ট। তো যারা সাধারণ মানুষ যে ডক্টর দেখাতে যায় তারা গেলে এরকম ইন্টার্নদের তো অবশ্যই দেখতেই হবে। খাতায় কলমে তুমি এমবিবিএস ডিগ্রি পাবে হচ্ছে ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে, 5.5 বছর পর, যেখানে তুমি খাতায় কলমে নিজেকে ডক্টর বলতে পারবে, যে তুমি রেজিস্ট্রেশন যেটা হচ্ছে মানে তোমার নিজের চেম্বার বলো বা কোথাও প্র্যাকটিস করা বলো, সেটার জন্য তুমি রেজিস্ট্রেশন পেতে হয় WBMC। তো সেই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য হয়তো তুমি ইন্টার্নশিপের পর, বাট ইন্টার্নশিপ চলাকালীন তুমি অ্যাজ ডক্টর হিসেবেই কাজ করছো, তো সেখানে তোমাকে জুনিয়র ডক্টর অবশ্যই বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি 5.5 বছরের পুরো যে এমবিবিএস কোর্স। এর মাঝে মানে কিরকম তারা ইনকাম করেন ডাক্তাররা? হ্যাঁ, এবারে ইনকাম বলতে তোমার যে প্রথম 4 বছর পড়ছো সেখানে তোমাদের তো নিজেদের অবভিয়াসলি কোনো ইনকাম নয়, ওখানে কোনো টাকা দেওয়া হয় না, ওখানে তোমাদের যেটা খরচা, আমি এখানে খরচাটা বলে নিচ্ছি একটু এমবিবিএস কোর্সে। তো ওখানে তোমাদেরকে সেমিস্টার পিছু, যেন 9টা সেমিস্টার বললাম, সেমিস্টার পিছু 4,500 টাকা করে লাগে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি, এটা গভর্নমেন্ট কলেজে। আর তার সাথে যেটা লাগে সেটা হচ্ছে প্রত্যেক বছর 4টে পরীক্ষা দাও, ওখানে ভ্যারি করে করা সাবজেক্ট আছে, কখনো 1.5 কখনো 2, এরকম 1,500 বা 2,000 টাকা করে দিতে হয়, এটা একটা এক্সামিনেশন ফিস। বাকি আর তোমার কাছে যেমন কিছু ফিজের ব্যাপার নেওয়া হয় না কলেজ থেকে, আর প্রথমে 2,000 টাকা নেওয়া হয় অ্যাডমিশন ফিস, আর এর বাইরে হচ্ছে তুমি বই নিজের যেমন কিনবে, প্রত্যেকে এটা করে, এবারে টেক্সট বুক রাখি, তার সাথে এখন অনলাইনের যুগ চলে এসেছে, পিডিএফ এসে গেছে, অনেকেই পিডিএফ দেখে নেয় যারা সাইডে কোনো বই রাখতে চান, যারা টেক্সট বুক কেনে ওইটা তার নিজের খরচ, এটা হচ্ছে ব্যাপার। বাকি তুমি যখন তারপর ইন্টার্নশিপ শুরু করবে তখন তুমি একটা স্টাইপেন্ড পাবে, অ্যাজ তুমি তখন ছাত্র, তোকে আমি স্যালারি বলছি না, স্টাইপেন্ড বলছি, অন অ্যাভারেজ 30 to 32,000 এখন বর্তমানে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলে। তো এরপরে তো আবার ইন্টার্নশিপ শেষ হয়ে গেলে এমবিবিএস ডিগ্রি হয়ে গেল। তো এমবিবিএস ডিগ্রির পরে কি পথ আছে সেটা একটা ব্যাপার। তো এমবিবিএস ডিগ্রি করার পরে বেশ কতগুলো রাস্তা আছে। প্রথম কথা যদি আমি চলে আসি, আমি তোমাকে দেখাচ্ছি, ধরো তোমার এমবিবিএস কমপ্লিট হয়ে গেল, এরপরে একটা চলে আসে পিজি কোর্স, ঠিক আছে? তো পিজি কোর্সের আন্ডারে যেটা আসে সেটা হচ্ছে এমডি অর এমএস। এবারে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এমডি হচ্ছে মেডিসিন আর এমএস হচ্ছে সার্জারির দিক,
মানে মেডিসিন বলতে অনলি মেডিসিন সেটা না, কেউ জেনারেল মেডিসিনে এমডি করছে, কেউ পিডিয়াট্রিক্সে এমডি করছে, কেউ গাইনোকোলজিতে এমডি করছে, কেউ অ্যানাস্থেসিওলজিতে এমডি করছে, এরকম হয়। আর তার সাথে এমএস তো সার্জারির দিক, যেগুলো মোটামুটি মানে জানো যে কাটা ছেঁড়াতে এগুলোতে লাগে, মনে তো অর্থোপেডিক্স এমএস, ইএনটি যে নাক কান গলা যে তার এমএস, মানে কেউ হয়তো কাটা ছেঁড়া তার ভালো লাগে না, তাহলে সে এমডি দিকেই সাধারণত যায়। আর যার একটু কাটা ছেঁড়া ভালো লাগে সে সার্জারি করার দিকে যেতে চায়। তো আমরা কোর্সটার নাম দিয়েছি এমডি আর এমএস। এবার সেটা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন স্পেশালাইজেশন এরপরই চলে আসছে। সেটা যে কোন ডিপার্টমেন্টে করবে সেটা তার ইচ্ছা এবং তার র্যাঙ্ক ওয়াইজ যে কাউন্সেলিং এ যেটা পাবে তার উপর ডিপেন্ড করছে। তো এটা তো চলে এলো পিজি কোর্স। যদি সে পিজি নিট পিজি এক্সাম দেয়, নিট পিজি যেমন নিট ইউজি তোমরা দিচ্ছ, তুমি নিট পিজিও এক্সাম হয়, সেটা দিয়ে সেই পিজি কোর্সটা পাচ্ছে। আর একটা কথা তোমাদের বলে দিই, অরিন্দমদা যেমন বলছে এগুলো তো আস্তে আস্তে পুরোটা ডিসকাস করবেই, তবুও এই চ্যানেল মানে এই ভিডিওটায় যদি কেউ নতুন হয়ে থাকো বা আপনারা যারা গার্জেন আছেন নতুন হয়ে থাকে, তাদেরকে আরেকবার জানাই যে এখানে এই চ্যানেলটায় মেনলি ক্লাস 9 থেকে 12 বা নিট বা জেন পাস এই রিলেটেড বিভিন্ন পরীক্ষা, টোটাল বায়োলজি পার্টটা প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এই চ্যানেলে আছে, বা কিছু বাকি আছে, যেগুলো বাকি আছে সেগুলো আসছে। তো সেগুলো আপনারা তার জন্য চ্যানেলটাকে ফলো করবেন। বাকিটা অরিন্দম বলছে, অরিন্দম এরপর থেকে। তো এটা যেটা বলছিলাম পিজি কোর্সের মাধ্যমে সেটা হলো। আরেকটা যেটা চলে আসে সেটা হচ্ছে হাউস স্টাফশিপ। এটা অনেকের একটা দ্বন্দ্ব থাকে যে হাউস স্টাফশিপ জিনিসটা কি। এবার হাউস স্টাফশিপ, এই যে হাউস কথাটার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে নিজের বাড়ি। তো তুমি যে কলেজ থেকে এমবিবিএস করছো মেনলি তারা ওখানে আগে চান্স পাওয়ার যোগ্য হয় আর কি। তো কারা এমবিবিএস কমপ্লিট করবার পরেই তুমি হাউস স্টাফশিপের জন্য যোগ্য, কিন্তু সবাই তো চান্স পাবে না। বিকজ যেমন আমার আরজি কর মেডিকেল কলেজে 250 জন আমরা স্টুডেন্ট, প্রত্যেকটা একটা ব্যাচ বের হচ্ছে, সেখানে হয়তো 130-35টা সিট থাকে হাউস স্টাফশিপের জন্য। বাইরের কলেজ থেকে কেউ পেতে পারে? হ্যাঁ অবশ্যই পেতে পারে, কিন্তু আগে আরজি করের যে স্টুডেন্ট তাদেরকে সুযোগ দেওয়া হবে। তো এখানে এটা কিসের উপর ডিপেন্ড করে হয়, মেইনলি 3rd আর 4th ইয়ারের যে সাবজেক্ট তুমি নাম্বার পাচ্ছ সেটা একটা প্রফিট যে নাম্বার পাচ্ছ সেটা, এবং তার সাথে কিছু পার্সেন্ট নাম্বার থেকে ইন্টারভিউ নিয়ে তারপর তাকে এখানে দেওয়া হয়। হাউস স্টাফশিপে তোমার কাজ কি, এবার ইন্টার্নশিপটা যেমন ছিল রোটেটরি, মানে তোমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কোনোটা 1 মাস, কোনোটা 1.5 মাস, কোনোটা 2 সপ্তাহ এরকম ভাবে করে করে যেতে হয়। হাউস স্টাফশিপটা একটা ডিপার্টমেন্টে, মানে তুমি ধরো 6 মাস 6 মাস করে থাকে একটা বছর। তুমি ধরো ইমার্জেন্সি মেডিসিনে আমি হাউস স্টাফশিপ করছি, তার মানে ওর এই ইমার্জেন্সি মেডিসিনেই কাজ, ওখানটা ভালো করে নার্চার করবে, ও জুনিয়র যারা, ওর যে জুনিয়র ইন্টার্নশিপ যারা করছে তাদেরকে নার্চার করবে, তারা ওর যে এক্সপিরিয়েন্স সেটা ওদের মাধ্যমে করবে এবং তারও একটা দায়িত্ব থাকে। তো এই হাউস স্টাফশিপের ডিউটি থাকে সপ্তাহে টোটাল থাকে 48 ঘন্টা, মানে 6টার দিন 8 ঘন্টা করে এরকম থাকে খাতায় কলমে বলতে গেলে। কখনো কখনো এক্সট্রা ডিউটি করতে হয় যদি কোনো চাপ থাকে। তো হাউস স্টাফশিপের যে এটাকে স্যালারি বলা হবে অবভিয়াসলি, কারণ হাউস স্টাফশিপে ও কিন্তু ডক্টর হিসেবে, মেডিকেল অফিসার হিসেবে ওখানে যোগ দিচ্ছে, তো ওটা তো আর স্টুডেন্ট সেই সময় নয়, তো সেই জন্য স্যালারি বলে। স্যালারিটা অ্যারাউন্ড 55-56 এরকম ঘোরাফেরা করে, 1000 অবভিয়াসলি, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। 56,000 পার মান্থ? হ্যাঁ পার মান্থ ঘোরাফেরা করে। তো এইটা হাউস স্টাফশিপটা গেল। আচ্ছা এরপর মানে এমবিবিএস এর একটা হচ্ছে পিজি কোর্স থাকছে, একটা হচ্ছে হাউস স্টাফশিপ থাকছে। আচ্ছা ওই যে সরকারি চাকরি জিনিসটা বলে ওটা থাকে? হ্যাঁ ওটাই আবার আসছি। আর একটা চলে আসছে হচ্ছে গভর্নমেন্ট জব। আমি যদি বলি গভর্নমেন্ট জব, এবার গভর্নমেন্ট জবটা যেটা আছে সেটা জিডিএমও একটা ব্যাপার আছে, আরএমও। সাধারণত এই দুটো আমরা শুনে থাকি। জিডিএম হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, আর আরএমও হচ্ছে রেসিডেন্ট মেডিকেল অফিসার। তো এইখানে জিডিএমও বা আরএমওর কাজ হচ্ছে যে সাধারণত কোনো দূরে দিতে পারে, ওটা তো গভর্নমেন্ট রিক্রুট করে। কোনো পিএইচসি হেলথ সেন্টারগুলো রয়েছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, শুধু যে কলেজে মেডিকেল কলেজে পাবে সেটা নয়, তার সাথে সাথে এগুলো তো রিক্রুট করা হয়। ওখানে ওদের কাজ হচ্ছে ওই অবভিয়াসলি ওদের আন্ডারে অনেক কিছু আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি তোমরা তো জানো, মোটামুটি শুনেছো এই ব্যাপারগুলো গ্রামে, সেইগুলো ওদের আন্ডারেই থাকে, এরা দেখভাল করবে। এবং এখানে হেড হচ্ছে জিডিএমও আর আরএমও, ওখানে গিয়ে ওর ডিসিশনে ডিফারেন্স জিডিএম আর ডিফারেন্স বলতে জিডিএমওটা সাধারণত ওই দূর দূরান্তে গ্রামে এরকম থাকে, আরএমওটা সাধারণত মেডিকেল কলেজগুলোতে থাকে, রেসিডেন্ট যে রেসিডেন্ট বললাম তো রেসিডেন্ট মেডিকেল অফিসার। রিসেন্ট এটা একটু রিক্রুটমেন্ট বন্ধ আছে কোনো কারণে, বাট এর মোটামুটি স্যালারি জিডিএমও প্রায় 65,000 থাকে, আরএমওর ওরকম 65 to 70,000 এরকম একটা গভর্নমেন্ট স্যালারি দেওয়া হয়। তার সাথে কিছু গভর্নমেন্ট পার্কস যেমন সমস্ত। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, জিডিএমও আর আরএমও এরা কিন্তু মানে গ্রুপ এ যে
মেডিকেল অফিসার বা গ্রুপ এর যে চাকরি অফিসার ওইটার মানা সেই অনুযায়ী ডিএ তারা পায়। হ্যাঁ সেই অনুযায়ী এনাদের তো এই মানে এটা আমি যতদূর শুনেছি 2021 এ লাস্ট হয়েছে নাকি? হ্যাঁ 2021 এ লাস্ট, গত 3 বছর 4 বছর প্রায় বন্ধ আছে। তো এই গেল মোটামুটি এমবিবিএস এর পরে তোমার কি কি সুযোগ আছে। এর বাইরে আরেকটা যেটা বলে রাখি, তুমি এমবিবিএস এর পরে নিজের চেম্বার করতেই পারো, ওন সেটআপ তুমি নিজের চেম্বার করতেই পারো। বাট সাধারণত এমবিবিএস করার পরে অত কেউ করে না, সবাই পিজি করে নিয়ে একটা স্পেশালাইজেশন করে নিয়ে তারপরে সে চেম্বার করার চেষ্টা করে। আর তার সাথে সাথে কোনো যদি হসপিটাল বা নার্সিং হোমে তুমি ইন্টারভিউ দিয়ে তুমি জব পেতে পারো, সেখানে এমবিবিএস। মোটামুটি একটা স্টুডেন্ট যে পিজি কোর্সে অ্যাডমিশন নিচ্ছে অ্যাপ্রক্স মানে সে সঙ্গে সঙ্গে যে পায় তা তো নয়, মানে অনেক সময় 1 বছর 2 বছর টাইম লাগে, তাহলে তার মোটামুটি বয়সটা কি রকম দাঁড়াচ্ছে এই সময়? হ্যাঁ, এবার বয়স যদি তো আসি তাহলে প্রথমত আমি ধরে নিচ্ছি 1 বছর ড্রপ নিই বলছি নিট ইউজিতে, যে হয়তো 18 বছরে এইচএস দিল, তারপরে 1 বছর পরে হয়তো পেল 19 বছর, তাহলে 18-19 এ এমবিবিএস এ ঢুকছে, তারপর তার এটা শেষ করতে 5.5 বছর লাগে, এটা শেষ করতে তো 5.5 বছর লাগে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পিজির পরীক্ষা তার কাউন্সেলিং করতে করতে আরো 6 মাস ধরেই না, তো তাহলে 5.5 আর 6 মাস নিয়ে প্রায় 6 বছর, তাহলে ওটা মোটামুটি 24-25 বছর, কারো যদি কেউ বেশি হয় 26-27, মানে মোটামুটি 6 বছর পর সে নিট পিজিতে ঢুকছে। এবার যদি তাকে ড্রপ দিতে হয় 1-2 বছর কি 1 বছরও যদি ড্রপ দিতে হয়, তাহলে তার এই বয়সটা যখন পিজিতে ঢুকছে প্রায় 25-26-27 এরকম কিন্তু পৌঁছে যায়, ঠিক আছে। তারপরে তাকে করতে হয়, এটা হচ্ছে 3 বছরের কোর্স, 3 ইয়ার্স পিজি কোর্স হচ্ছে 3, এমডিও তাই এমএসও তাই। এখানে আরেকটা বলে রাখি, আরেকটা হয় ডিএনবি। আচ্ছা, ডিএনবি নিয়ে অনেকে অতটা জানে না। ডিএনবি অ্যাকচুয়ালি ডিপ্লোমেট কোর্স, ডিপ্লোমা নয়। এটা হচ্ছে এমডি আর এমএসসি সমতুল্য একটা কোর্স, এরকমই ডিএনবি মেডিসিন, ডিএনবি সার্জারি সবকিছুই হয়। রিসেন্ট যেটা বেরিয়েছে, এটা একটু এক্সামটা টাফ হয়। ডিএনবির এক্সাম মানে ডিএনবির যে প্রফ এক্সাম বলতে গেলে ওদের যেটা কোর্সের এক্সাম, ওটা টাফ হয়। নট ওই নিট পিজিতেই সবাই ঢুকবে, এমডি ও এমএস আর ডিএনবি কাউন্সিলিং, এটাতে একটু কম র্যাঙ্কিং এ নেয়। এখন অনেকে এটা জানে না, অনেকের হয়তো তোমরা দেখেও থাকবে প্রেসক্রিপশনে ডিএনবি এর লেখা আছে। তো ডিএনবি হচ্ছে এমডি ও এমএস এর সমতুল্য একটা কোর্স। আর এটা হচ্ছে যে 3 ইয়ার্স এর জন্য হয়, মানে সব সেম। পরীক্ষাটা শুধু এর একটু টাফ হয়, এগুলো একটু তুলনামূলক সোজা হয়, বাকি মোটামুটি সবকটাই সেম। তো তাহলে এখানে 3 বছর করলো, 3 বছর করবার পরে এবারে কিছু কিছু হয়, যেমন আমি বলছি অর্থোপেডিক্সে এমএস, ওটা পিজিতেই শেষ, ওটা তো আর এগোনোর ব্যাপার কিছু নেই, অর্থোপেডিক্স ওখানে শেষ হলো। কিন্তু কেউ ধরো হতে চাইলো কার্ডিওলজি যেতে চাইলো বা নিউরোলজি যেতে চাইলো, নিউরোসার্জন হতে চাইলো, তখন তাকে যেটা করতে হয় এই এমএস, যেটা জেনারেল সার্জারিতে এমএস করতে হবে, বা যদি কার্ডিওলজিতে মানে ডিএম করতে হচ্ছে এমডি তে জেনারেল মেডিসিন নিতে হবে। এমডি জেনারেল মেডিসিন করবার পরে সে আবার 3টে বছর যেটা করবে এসএস সুপার স্পেশালিটি। মানে আমি যেটা বলছি, আমি যদি সহজ ভাষায় বলি, যে এখানে যেহেতু অনেকে আমাদের জেনারেল অডিয়েন্স আছেন, ধর তিনি জানতে চাইছেন যে আমরা কখন থেকে একজনকে তাহলে স্পেশাল যে হাড়ের ডাক্তার, আমরা যে কথাটা বলছি, তাকে আমরা কোন ডিগ্রিটা থেকে বলবো? হাড়ের ডাক্তার যেটা অর্থোপেডিক্স, যেটা ওটা অবভিয়াসলি সে পিজি এমএস করলেই হয়ে গেল, সে অর্থোপেডিক্স এমএস বাস ডান। এরপর যারা মানে হার্টের তাদের তাদেরকে জেনারেল মেডিসিনে এমডি করতে হবে 3 বছর, তারপর সে করবে হচ্ছে সুপার স্পেশালিটি কোর্স, সেটা হচ্ছে ডিএম, ঠিক আছে। এটা হচ্ছে কার্ডিওলজিতে যারা করবে মানে হার্টের, তারা হচ্ছে ডিএম করবে, তবে সে হার্টের স্পেশালিস্ট, মানে সে জেনারেল মেডিসিন হয়ে হার্টের স্পেশালিস্ট হয় না। জেনারেল মেডিসিন তাকে আরো 3 বছর পড়াশোনা করতে হবে। এটাও তেমনি এমএস থেকে যদি আমি নিউরো সার্জারি বলি, তাহলে নিউরো সার্জারি ডাক্তার, হ্যাঁ সেটা হচ্ছে এমসিএইচ, ঠিক আছে, এমসিএইচ চলে আসে, মানে এমডি থেকে ডিএম, এমএস থেকে এমসিএইচ। নার্ভের ডাক্তার বা গ্যাস্ট্রো পেটের ডাক্তার, সেটাও কিন্তু এমসিএইচ করতে হয়, বা অঙ্কোলজি অঙ্কো সার্জন যারা আছে ওই জেনারেল সার্জারি হয়ে তারপরে এমসিএইচ এ আসতে হবে, আবার 3 বছর, এটাও 3 বছর, এটাও 3 বছর, আবার 6 বছর। তার মানে মোটামুটি যদি সে পিজি অবধি কোনো কোর্স চুজ করে, তাহলে তার বয়স দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 30, 29, 28, 29, 30 এর এরকম দাঁড়িয়ে যাচ্ছে। আর যদি সে আরো পড়াশোনা করতে চায়, মানে তো সে যদি নিউরো সার্জারি অবভিয়াসলি পছন্দ করে, তাকে করতে হবেই, এটা দাঁড়িয়ে গেল প্রায় 33-34 বছর তার বয়স দাঁড়িয়ে যাবে। প্রথমকে যেটা জানতে চাইবো, এই যে মাঝে যে ডাক্তারদের যে বিভিন্ন বন্ড হয়, বন্ড জিনিসটা কি, এটা যদি অনেকে জানতে চান নিয়ে জেনারেল অডিয়েন্স। তো বন্ডের ব্যাপারটা হচ্ছে এমবিবিএস করবার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো বন্ড নেই। বারবার বলে রাখছি ওয়েস্ট বেঙ্গল কথাটা এই কারণেই বললাম, কারণ কিছু কিছু রাজ্য আছে যেখানে এমবিবিএস এর পরে বন্ড আছে, কিছু রাজ্য আছে, সব রাজ্য না। আমাদের ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস এর পরে কোনো বন্ড নেই। বাট এই যে পিজি কোর্স মানে এমডি আর এমএস, সেটা করবার পরে
সে যদি গভর্নমেন্ট সেটআপ থেকে করে তাহলে তাকে একটা বন্ড রয়েছে, সেটা যখন সে ভর্তি হচ্ছে। আচ্ছা একটা কথা বলে রাখি, এমবিবিএস এর বন্ড, একটা বন্ডের ব্যাপার আছে, সেটা হচ্ছে এমবিবিএস এর পরে নয়, তুমি যখন এমবিবিএস এ ভর্তি হবে তখন একটা বন্ডে সাইন করতে হয়। যদি আমি এমবিবিএস এর ওই সিটটা ছেড়ে দিই তাহলে আমাকে 1 লাখ টাকা সরকারকে দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার, কারণ এখানে বন্ড কিভাবে থাকে, তোমার যে এইচএস এর মার্কশিট এগুলো ওরা নিয়ে নেয়, তো সেটা তুমি ওই বন্ডের 1 লাখ টাকা দিলে তবেই তুমি কিন্তু ফেরত পাবে, নাহলে পাবে না। আর তোমরা জানো ওটা সব জায়গাতেই লাগবে পরে যেখানে যেতে হবে। এইটা একটা আছে, এটা হলো এমবিবিএস এর পর যে বন্ডটা, ওটা বলছি। পিজি কোর্সের এমডিএস এর পরে যে বন্ডটা, ওটাও ওই ভর্তির সময় তোমাকে যে লিখিয়ে নেওয়া হবে যে তোমাকে এমডি শেষ করবার পরে 3 বছর সরকারের আন্ডারে তোমাকে ডিউটি করতে হবে। এমন নয় যে তোমাকে শুধু ডিউটি করাবে, এরকম না, পয়সা মানে স্যালারি দেওয়া হবে, বাট ওরা তোমাকে যেখানে দেবে সেখানে তোমাকে ডিউটি করতে হবে। সেটা ওই যেটা বললাম জিডিএম ওর মতোই কোনো পিএইচসি মানে গ্রামের কোনো প্রাইমারি হেলথ সেন্টার বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা এখানে গিয়ে তোমাকে ডিউটি করতে হতে পারে। সেই 3 বছরের বন্ডটা তোমাকে মানে 3 বছর তোমাকে সরকারের আন্ডারে থেকে চাকরি করতে হবে। তুমি যদি না করতে চাও তখন তোমাকে সরকারকে 30 লাখ টাকা দিতে হবে। এবার তুমি 1 বছর করলে ডিউটি, তারপর 2 বছর করতে চাইলে তাহলে 20 লাখ টাকা দিতে হবে, এরকম মানে একটা বছরে 10 লাখ টাকা। তোমাকে 1 বছর বাদ দিলে তোমাকে তার জন্য 10 লাখ টাকা সরকারকে দিতে হবে। তার এর বদলে তুমি যেমন জিডিএম যেমন মাইনে পাই, তুমি স্যালারি পাই, তুমি সেটা কিন্তু এমডিএমএস করার পরে যে সরকারের আন্ডারে চাকরি করবে তখন তোমাকে স্যালারি দেওয়া হবে, এরকম স্যালারি দেওয়া হবে না। অনেকে অ্যাভয়েড করে এই কারণে, অনেক যদি গ্রামের দিকে চলে যায় তার প্র্যাকটিসটা ঠিক হবে কি না হবে এই জন্য অনেকে অ্যাভয়েড করে, তখন সরকারকে টাকাটা দিতে হবে। আর আচ্ছা আমি একটা একদম জানতে চাইবো যে এই যে টোটাল এখন পর্যন্ত যে কোর্সটা আমাদের আলোচনা হলো, তুই যেগুলো বললি, মানে ধর কেউ সেমি গভর্নমেন্টে পড়ছে সেই ব্যাপারটা, বা কেউ প্রাইভেটে পড়ছিস, তাদের খরচটা বা তাদের ক্ষেত্রে এইটা কতটা কি পার্থক্য, এটা একটু যদি বলিস। তো সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট যেটা আছে, মানে আমরা তো এখন গভর্নমেন্ট সেটআপ নিয়ে পুরোপুরি আলোচনা করলাম। মানে প্রাইভেট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, সেরকম গোটা ইন্ডিয়া জুড়েই রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাটা তোমাকে বলি। এবার ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে তার অর্ধেক সিট বলা হয় সেমি গভর্নমেন্ট আর স্টেট কোটা, আর বাকি অর্ধেক সিট বলা হয় ম্যানেজমেন্ট কোটা। এবারে এই স্টেট কোটা আর সেমি গভর্নমেন্ট ব্যাপারটা কি, ওদের ক্ষেত্রে ওরা ওই যে র্যাঙ্ক লিস্ট বেরোচ্ছে কাউন্সেলিং এর, ওই কাউন্সেলিং এর অনুযায়ী ওরা পরপর ভর্তি হয়ে যাবে। ওখানে কোনো মানে দরদামের ব্যাপার নেই, ওটা ওই সিটটা যদি নিতে চায় তাহলে ওই যে ফিসটা থাকে। এবারে প্রাইভেটের যে অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট কোটার ফিস সেটার থেকে একটু কম হয় সেমি গভর্নমেন্ট, বাট বেশি হয় মোটামুটি। ওটা কোনো কোনো কলেজে 10 লাখ, কোনো কোনো 20 লাখ এরকম ব্যাপার আছে, 10 থেকে 30 লাখের মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘোরাফেরা করে। 10 লাখ এই কারণেই বলছি কারণ কেপিসি যে মেডিকেল কলেজ আছে যাদবপুরে, সেটাতে একটু কম ফিস থাকে সাধারণত, তো ওখানে একটু কম আছে। বাকি অরিন্দমকে আমি থামি একটা কথা খালি অ্যাড করবো ওর সাথে, যে মনে করো গভর্নমেন্ট যে কাট অফটা থাকে, গভর্নমেন্ট যে কলেজ আছে সেখানে যে কাট অফটা থাকে, তার থেকে যারা একটু ধরো কম নাম্বার পেলো, একটু কম নাম্বার পেলো, তারা সেমি গভর্নমেন্টে যাবে। ওদের কথাটাই, আর তার থেকেও কম পেলে সে প্রাইভেটে যেতে পারে। তো ওই কথাটাই অরিন্দম বলছে। একদম প্রাইভেটে যে ম্যানেজমেন্ট কোটা যেটা, সেটা কিন্তু মানে লাইক কেউ যদি নিটে জাস্ট তাকে পাস করতে হয়, পাসিং পার্সেন্টেজটা পেতে হয়, যদি 300 পাই, জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বলছি, সে কিন্তু ওখানে ভর্তি হওয়ার যোগ্য। কেন ওটাতে ম্যানেজমেন্ট কোটাতে যেটা হয় সেটাতে একটু দরদাম হয়, হেরফের হয়, বিভিন্ন কোম্পানি আছে এর দ্বারা মোটামুটি ওই সিটগুলো ভর্তি হয়। সেটার ফিস কখনো 60-70 লাখ, কখনো 1 কোটিতেও গিয়ে পৌঁছে গেছে বর্তমান দিনে। তো এইরকম একটা ব্যাপার, এবং ওর মধ্যেই ওদের হোস্টেল ফিস সব থাকে, আর ওদের হোস্টেলে থাকাটা ম্যান্ডেটরি, এরকম ব্যাপার আছে। তো সেমি গভর্নমেন্ট, আচ্ছা এবার সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের যে কলেজগুলো, ওখানে যে ইন্টার্নশিপের স্যালারি ওগুলো কিন্তু গভর্নমেন্ট দেয় না অবভিয়াসলি, ওখানে ওদের একটু কম হয়, কোনো কোনো কলেজে দেয়ও না স্যালারি, ওদের জাস্ট এক্সপিরিয়েন্স গেইন করার জন্য কাজ করতে হয়। তো সেটা একটা ব্যাপার। তেমনই যে প্রাইভেটে যারা মানে এমডিএমএস যারা করছে, তারা যখন গভর্নমেন্টে করবে তারা প্রাইভেটেও করতে পারে, সেখানেও কিন্তু ওদের স্যালারি গভর্নমেন্ট দেবে না, ওই প্রাইভেট যে কলেজ তারাই কিন্তু যতটা স্যালারি দেওয়ার দেবে সেটা ওদের নিজেদের। আচ্ছা ওই ইন্টার্নটা কোথায় করবে? ইন্টার্নশিপ সবাই নিজেদের কলেজে করবে, প্রাইভেট কলেজও তাই, প্রাইভেট কলেজেও তাই, কেউ অন্য কলেজে গিয়ে করতে পারবে না, ইন্টার্নশিপ সবাই নিজের কলেজেই করবে। আর এর সঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে এফএমজি বলে একটা ব্যাপার হয়। অনেকে জানো তোমরা এমবিবিএস করতে যায় বাইরে, ফরেনে, কেউ রাশিয়া, কেউ বাংলাদেশ, সব জায়গায় করতে যায়। তো ওরা যখন ওখানে, সেটা যেখানে যত বছরের কোর্স সেটা তাদের ব্যাপার, এখানে যদি ইন্ডিয়াতে আসতে চায়, তারা যদি ইন্ডিয়াতে সেটা করতে যায় বা ইন্ডিয়াতে যদি রেজিস্ট্রেশন নিতে চায়, তাহলে তাদের একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন এফএমজিই। সেটা দেওয়ার পরে তারা যদি কোয়ালিফাই করে, তারপর তাদের ইন্ডিয়াতে এসে
যে কলেজ তারা পাবে সেখানে তাদেরকে 1 বছরে আবার এক্সটেনসিভ করতে হয়। আমাদের যখন বলি ইন্টার্নশিপ, আমরা ইন্টার্ন মানে আমরা এই দেশেই বা এই রাজ্যেই পড়াশোনা করছি, ওরা বাইরে থেকে আসছে বলে ওদেরকে বলা এক্সটেনসিভ। তো ওটা ওদের 1 বছর করলে তবে ওরা রেজিস্ট্রেশন পাবে, তারপরে সব একই। আচ্ছা, এটা হচ্ছে বলে রাখলাম একটা ছোট করে, যারা অনেকে বিদেশে পড়তে যেতে। তো আশা করি ও যতটা বললো এখনো পর্যন্ত তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো এবার আমি অরিন্দমকে যেটা প্রশ্ন করবো, মোটামুটি তার মানে অ্যাপ্রক্স যদি মানে টোটাল যে কোর্সটা যে জিনিসটা দাঁড়ালো, মোটামুটি একজন কেউ এমবিবিএস ডাক্তার হচ্ছে বা ভালো, তার মানে মোটামুটি তার আমি যদি খুব ভুললাম ওই মোটামুটি তার মানে যদি হিসেব করি আমরা মোটামুটি সরকারিতে বলছি তাহলে 3-4 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে নাকি তার? আর যদি থাকা খাওয়া সব বলি, হোস্টেলে থাকা এবং তার খাওয়া এসব নিয়ে, তাহলে মানে বইপত্র সব নিয়ে বলছি, বইপত্র এক্সাম ফিস 3-4 লাখের মধ্যে আরামসে হয়ে যাওয়ার কথা। আর একটু যদি ল্যাবিস লাইফ লেও তাহলে 5 লাখ বললাম আর কি, ম্যাক্স টু ম্যাক্স। হোস্টেল ফিস কি রকম থাকে? হোস্টেল ফিস তো খুবই কম থাকে, মাসে 12 টাকা। সেটা ওই 4,500 এর মধ্যে, ওটা আলাদা করে কিছু না। হোস্টেলে ওরা যেটা দেওয়া হয়, একটা বেড দেওয়া হয়, একটা কোনো জায়গায় আলমারি দেওয়া হয়, সব জায়গায় ওটা দেওয়া হয় না, একটা টেবিল দেওয়া হয়, আর তার সাথে বাথরুম টাথরুম যেমন ওটা জয়েন্ট থাকে। এবারে কিছু কিছু কলেজে রয়েছে যেগুলো নতুন তৈরি হচ্ছে, সেখানে যেহেতু হোস্টেলটা তৈরি করার জায়গায় হচ্ছে, তো ওটা 3rd ইয়ার ফাইনাল ইয়ারে গিয়ে হয়তো সিঙ্গেল রুমও পেয়ে যায়। বাট আমাদের আরজি করে যেটা মেইনলি এখনো মানে সিঙ্গেল রুম, যেমন জায়গাটা কম, হোস্টেলে অ্যাকোমোডেশন কম যেহেতু জায়গা কম, তো 2জন 3জন কখনো 4জন এরকম থাকতে হয়। তুই তাহলে আরজি করে এখন কোথায় থাকছিস? আমি আরজি করে হোস্টেলে থাকি না, আমি বরাবরই প্রথম থেকে বাইরে থাকি। ওটা ডিসটেন্স হিসেবে হোস্টেলটা দেওয়া হয়, সেখানে আমি সবাই পাবেন না, সবাই পাবে না অ্যাকচুয়ালি ডিসটেন্স হয়। হ্যাঁ, যারা বেশি দূর তো বাঁকুড়া, পুরুলিয়া, নাকি নর্থ বেঙ্গল এসব থেকে আসছে, তো তারা আগে পায়, সেই অনুযায়ী আমার হয়নি। তো আমি ফার্স্ট ইয়ার থেকেই বাইরে পেইং গেস্টে থাকি, আরজি করের কাছেই থাকি, পেইং গেস্টে থাকি, আমার অতটা প্রবলেম কিছু হয় না। এবার অনেকেই মানে আরজি কর নামটা শুনলেই মানে এখন অনেকেই যেটা খুবই স্যাড ইনসিডেন্ট তো আমরা জানি, তবু বর্তমান পরিস্থিতিটা কিরকম? হ্যাঁ, বর্তমানে আরজি করে সবই ঠিকঠাক আছে। ওই যে ঘটনাটা তো অবভিয়াসলি ওটা আমাদের মনে একটা দাগ কেটে দিয়ে গেছে অবভিয়াসলি, এবং আমাদের আরজি করে তারপর থেকে একটা চেঞ্জ আমরা অনুভব করি, সেটা হচ্ছে অনেক শান্তশিষ্ট হয়ে গেছে। ওই যে একটা উচ্ছ্বাস ছিল, একটা মানে গ্যাদারিং ছিল, ওটা অনেকটা কমে গেছে। বাট এখন মোটামুটি সচ্ছল, মানে ওপিডিও চলছে, হসপিটালের ডিউটিও সবার চলছে, এমার্জেন্সি চলছে, সমস্ত রকম সার্জারি, মেডিসিন সবই ডিপার্টমেন্ট ঠিকঠাক চলছে। আমাদের রিসেন্ট পরীক্ষাও হলো, প্রত্যেকটা সেকেন্ড ইয়ারের পরীক্ষা হলো, আমাদের 3rd ইয়ারের পরীক্ষা হলো, ফাইনাল ইয়ারের পরীক্ষা আসছে। তো পরীক্ষা আবার পড়াশোনা সব ঠিকঠাক চলছে, সেকেন্ড ইয়ারে যারা নতুন তাদেরও ক্লাস চলছে, এখন মোটামুটি সব নর্মাল। আর মোটামুটি ডাক্তারি পরীক্ষায় মানে কিরকম কি স্কলারশিপ আছে? আচ্ছা, হ্যাঁ, তো স্কলারশিপের ব্যাপারটা যদি বলি, মেইনলি এসভিএমসিএম তো তোমরা সবাই জানো, স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, যেটা সরকার থেকে দেওয়া হয়, ওটা বছরে 60,000 টাকা, মানে অ্যাকচুয়ালি মাসে 5 করে 60,000 টাকা দেওয়া হয়, আপ টু ওটা তোমাকে ফাইনালের অবধি দেবে, নট ইন্টার্নশিপে তুমি নিজে স্টাইপেন্ড পেয়ে যাচ্ছ, তো ওটা দেওয়া হবে। এসভিএমসিএম ছাড়া, এটা তো একদম সরকারি বললাম, এছাড়াও একটা যেটা সেন্ট্রাল হয়, এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম, সেটাও অনেকে অ্যাপ্লাই করে। এর বাইরে তোমরা ছোটখাটো যেটা বেসরকারি যে প্রাইভেট গুলো রয়েছে, সেগুলো তোমরা যেমন জিডি বিড়লা রয়েছে, তারপরে একটা কিছু নামগুলো সব মনে পড়ছে না, তো সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওগুলোতে সম্ভাবনা মানে পসিবিলিটি কম, সবাইকে তো দেওয়া হয় না, সিলেক্টিভ কয়েকজনকে দেয়। মেনলি সবাই এসবিএমসিএমটাই করে, এবং এসবিএমসিএমটা এখন তো ড্রপ ইয়ার যারা ক্যান্ডিডেট তাদেরকেও দেওয়া হচ্ছে, আগে ছিল না এই ব্যাপারটা, আগে যারা রানিং ইয়ারে তো তারাই শুধু পেত। তো এটা একটা অনেকটা বড় সুযোগ স্কলারশিপে। তো তোমরা যদি এসবিএমসিএমটাও পাও, অন্তত তোমরা নিজেরা খরচ ধরে চালিয়ে নিতে পারবে অবভিয়াসলি। তার মানে অরিন্দম যেটা বললো, আমি ওর কথাটাকে একটা সামারি করছি, যদি কোনো ভুল হয় তুই ধরিয়ে দিবি। তার মানে মনে কর একটা যখন কোনো এমবিবিএস পাস করার পর ইন্টার্ন করছেন, মোটামুটি তার মানে তুই যেরকম বললি যে উনি মোটামুটি মাসে 30,000 টাকা করে পাচ্ছেন, ঠিক আছে। তারপর যখন তিনি এমডি করছেন, এমডিএমএস এটা বলা হয়নি, এমডিএমএস এর যে স্পেস স্কেলটা মোটামুটি এমডিএমএস তো 3 বছর করে বললাম, তো ওটা ফার্স্ট ইয়ারটাই মোটামুটি অ্যারাউন্ড 53,000 এর কাছাকাছি থাকে, সেকেন্ড ইয়ার মানে এমডি সেকেন্ড ইয়ারে 55,000, 55,000, তারপরতে 57,000, 57,000, এরকম ভাবে 57,000 অবধি রয়েছে এই 3টা বছরে এমডি আর এমএস এরটা, এটা বলা হয়। এবার উনি চাইলে মানে যিনি ডাক্তার হচ্ছেন, উনি চাইলে মানে ইন্টার্নশিপ হওয়ার পর থেকেই তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। ইন্টার্নশিপ হওয়ার পরে তিনি প্রাইভেট তার নামে ডক্টর লেগে গেল, সে রেজিস্ট্রেশন পেয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়ে গেল, তো তারপরে সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি একটা ডাক্তারি সেটআপ, যে এমবিবিএস করে ফেললো, তারপর ইন্টার্নশিপ,
তারপরে পিজি কোর্স, তার মধ্যে এমডি অর এমএস অথবা গভর্নমেন্ট জব, জিডিএমও বা আরএমও, যেটা আপাতত 2-3 বছর বন্ধ আছে, আর একটা হচ্ছে হাউস স্টাফশিপ, তাই তো? এই তিনটের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম জন কোনটা সিলেক্ট করে? হ্যাঁ, ম্যাক্সিমাম জন অবভিয়াসলি হাউস স্টাফশিপই যাবে। কেন আচ্ছা। বলছি, তার কারণ হচ্ছে নিট পিজি তো আবার একটা কম্পিটিটিভ, তোমরা নিট পিজি যারা দিচ্ছ তারা জানোই যে এখানেও যেমন কম্পিটিশন, ওখানে যারা নিট পিজি ক্র্যাক করে গেছে তাদের মধ্যে আবার কম্পিটিশন, তো কম্পিটিশন একটা মার্কেট থাকে এবং ওখানে তো সবাই পাবে না চান্স। অ্যারাউন্ড বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে, এই গোটা ইন্ডিয়াতে হয়তো 25,000 সিট আছে, যেটা মানে একটা বছরে 1 লাখ জন হয়তো ঢুকছে, তার মধ্যে 25 থেকে 30,000 জন এই পিজি পাবে, তা বাকিটা তো সবাই পাবে না। তো সেক্ষেত্রে এইটা যারা পেয়ে যাবে অবভিয়াসলি তারা তো চলে যাবে, বাকি যারা পাবে না তারা হাউস স্টাফের দিকে ঢুকবে। তো অনেকেই হাউস স্টাফশিপটা চুজ করে নেয় ওই বছর। হাউস স্টাফ করে আবার পরে সে ব্যাক করে এখানে হ্যাঁ, আসে? অবভিয়াসলি হাউস স্টাফের সঙ্গে সঙ্গে সাধারণত সবাই আমরা যারা করি বা যারা করছে হাউস স্টাফশিপ ডিউটি করছে, তার সাথে একটা প্রিপারেশন নিচ্ছে। এখানে একজন যেটা অনেকে করে নিজেদের প্রিপারেশনের জন্য, হাউস স্টাফশিপ বললাম 48 আওয়ার্স ডিউটি, রোজ 8 ঘন্টা না করে অনেকে টানা 2 দিন কি টানা 3 দিন 48 ঘন্টা করে দিল, তাহলে সবারই সুবিধা হলো, বাকিরাও ওরকম ভাবে সেট আপ করে নিল, দিতে পারে। এখানে প্রিপারেশন তারা নিচ্ছে, তারপরে সে এইটার পরে এখানে গিয়ে পিজি ক্র্যাক করলো কি পরে বলো, তারপরে আবার সে দিয়েছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই ভিডিওটা টোটাল। আশা করি তোমরা ডাক্তারি কোর্সটার টোটাল ডিটেলসটা জানতে পারলে, নিটের পর কি কি হয়, এছাড়াও আনুমানিক একটা খরচও জানতে পারলে, যে সরকারি কলেজে যদি তুমি পড়ো অবশ্যই খরচটা কম, 3 থেকে 4 লাখ বা 4.5 লাখ যেটা বললো তার মধ্যে হয়ে যাবে। যদি মানে তুমি সেমি গভর্নমেন্টে করো তাহলে খরচটা 35 থেকে 40 লাখের কাছাকাছি দাঁড়িয়ে যায়, আর অনেকে প্রাইভেটে করে সেখানে কি কোটি ছাড়িয়ে যায়, তাই তো? কোটি না হলো 80-90 লাখ বা 1 কোটির কাছাকাছি চলে যায়। তো এই হলো ব্যাপার। তো এর পরের ভিডিওটায় ও আলোচনা করবে, চ্যানেলটা ফলো করবে, এর পরের ভিডিওটায় ও আলোচনা করবে যে কিভাবে ও নিট ক্র্যাক করেছিল, সেটাও কিন্তু তোমাদের অনেকের জানার দরকার। এবং এই চ্যানেলে আমরা যারা নতুন অডিয়েন্স আছেন তাদেরকে জানাই যে ক্লাস 9 থেকে 12 বা নিট বা জেন পাস বা এএনএম জিএনএম বিভিন্ন এই ধরনের পরীক্ষার টোটাল বায়োলজি রিলেটেড বা অন্যান্য সাবজেক্ট রিলেটেডও বেশ কিছু আলোচনা এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, এবং আগামী দিনে আরো অনেক ভিডিও আসছে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ অরিন্দম, তোকেও ধন্যবাদ। তো অরিন্দমকে আমি সেই মানে একদম স্কুল লাইফ থেকে পড়াচ্ছি, তো সেই জন্য ওকে পেয়ে তোমাদেরকে আজকে আমি এই জিনিসটা জানালাম। আশা করি তোমাদের উপকৃতই হলে। তাহলে পরের ভিডিওটা দেখতে একদম ভুলো না।